যে আইনজীবীরা বেশি কথা বলে, অপ্রাসঙ্গিক কথা বলে, এই আইনজীবীদেরকে কি জজ সাহেবরা পছন্দ করে না? করে না? তো এই জন্য আমিও অল্প কথা বলবো, আর না হলে তো আপনারা এখন বিচারক, আপনারাও পছন্দ করবেন। আসলে আইন পেশাটা একটা জীবন আচরণের নাম, এটা খালি টাকা আয় করার মেশিন না, এটা একটা জীবন। আমি ইচ্ছে করে এই জীবনটা বেছে নিয়েছি। তো এই জীবনটা সকলেই তো আর বেছে নিতে পারবে না এইভাবে, কারণ এই জীবনটা আসলেই খুব কঠিন। একটা লোক যখন মিলিটারি অফিসার হয়, তখন বিএমএতে ট্রেনিং দেওয়ার পরে আপনি দেখবেন সাধারণ মানুষের সঙ্গে একজন মিলিটারি অফিসার ভালোভাবে মিশতে পারে না, কারণ সে একটা বিশেষ পরিবেশে থাকে, লেফট রাইট করে, তার কাজের ধরনেই ভিন্ন। যারা পৃথিবীর বিভিন্ন জায়গায় গিয়েছেন তারা দেখবেন অন্য জায়গায়, উন্নত দেশে আইনজীবী হওয়া মানে বিরাট ব্যাপার। আমি তো আমেরিকায় দেখেছি, ইউকেতে দেখেছি, অস্ট্রেলিয়াতে দেখেছি, কানাডাতে দেখেছি। ওরা বলে লয়ার, অ্যাটর্নি, আমেরিকাতে বলে অ্যাটর্নি। অ্যাটর্নি কেউ হয়েছে এটা শুনলে তার 7 খুন মাপ। অ্যাটর্নি মানে বিরাট ব্যাপার। কিন্তু আমাদের দেশে এই স্ট্যাটাসটা এখনো এইভাবে প্রতিষ্ঠিত হয় নাই। কেন হয় নাই? এক হলো আমাদের দেশের ওয়ারেন্ট টু প্রেসিডেন্সে, রাষ্ট্রীয় মেকানিজমে ওয়ারেন্ট টু প্রেসিডেন্সে আইনজীবীদের জন্য এখনো বিশেষ কোনো জায়গা বরাদ্দ করা হয় নাই। আরেক হলো আইনজীবীদের আচরণ কোথাও কোথাও কারো কারো ক্ষেত্রে এত নিম্নমানের চলে যায়, আমাদেরকে মানুষ আইনজীবী হিসেবে বিবেচনা করতেও তাদের বিবেকে লাগে। এখন প্রশ্ন হলো এখান থেকে কি করে বের হব? এই সিচুয়েশন থেকে আমরা বের হব কি করে? 70-75 হাজার আইনজীবী আছে দেশ জুড়ে। আমার তো ধারণা আইনজীবীরা যদি সত্যি কথা বলতে পারে, সংকীর্ণ রাজনীতির ঊর্ধ্বে উঠতে পারে, দলীয় লেজুর ভিত্তি ছাড়তে পারে, আইনকে ধারণ করতে পারে, সত্যি কথা বলার মতো সাহস অর্জন করতে পারে, নিজের বিরুদ্ধে গেলেও সত্যি কথা বলে, এই 75 হাজার লোক যদি প্র্যাকটিস পারে, বাংলাদেশের রাজনীতিবিদরা সোজা হইতে বাধ্য হবে। কিন্তু আমরা পারি না কেন? কারণ আমরা বিভিন্ন কারণে বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যক্তির মাথা বিভিন্ন জায়গায় ঢুকিয়ে দিয়ে নিজের স্বাধীনতা নিজেই নষ্ট করে দিয়েছি। স্বাধীন থাকতে পারি না আমরা। নিজের দলের লোকেরা যদি অন্যায় করে আর কিছু বলতে পারি না। পারি না কেন? আমি তো আইনজীবী। নিজের দলের লোকেরা যদি অসাংবিধানিক কাজ করে, বেআইনি কাজ করে, আমার তো বলার কথা ছিল। আইনজীবীরাও যদি বেআইনি কাজ করে, এটাও তো আমার বলার কথা ছিল। বিচারক যদি বেআইনি কাজ করে, এটাও আমার বলার কথা ছিল। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যদি বেআইনি কাজ করে, এর বিরুদ্ধেও তো আমার কণ্ঠ রেজ করার কথা ছিল। কিন্তু আমরা পারি না কেন? আমরা এক মাকড়সার জালের ভিতরে, অচলায়তনের ভিতরে নাক পাশে আবদ্ধ হয়ে গেছি। কেউ অমুক দলের সমর্থক, কেউ তমুক দলের সমর্থক, কেউ অমুক দলের লোক, কেউ তমুক দলের লোক। যে দলেই করি না কেন, যা কিছুই ভালোবাসি না কেন, আমাদের প্রথম পরিচয় হওয়া উচিত আমরা হইলাম বাংলাদেশের আইনজীবী। এই জায়গায় ফিরতে না পারলে আমরা নিজস্ব সম্মান, নিজস্ব ইজ্জত শেষ পর্যন্ত বুঝে নিতে পারবো না। আমি মাঝে মাঝে একটা জিনিস খুব চিন্তা করি। দেখেন, এই যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করে না ম্যাজিস্ট্রেট, সকলের অভিযোগ যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি মাইরে পিটে নেয়। অভিযোগ না এটা? সুপ্রিম কোর্টে যে কয়েকটা মৃত্যুদণ্ডের কেস করি আমি, তার মধ্যে 100টা করলে 80টা পাই যে একমাত্র সাক্ষ্য প্রমাণ হইল কনফেশনাল স্টেটমেন্ট, আর কিছু নাই। আর আপনারা যারা করছেন এখানে, ম্যাজিস্ট্রেট সাহেব আপনাকে 3 ঘন্টা সময় দিছে কিনা? ম্যাজিস্ট্রেট সাহেব বলছে হ্যাঁ। তারপরে আপনার গায়ে কোনো মারার চিহ্ন আছে কিনা? না। ম্যাজিস্ট্রেট সাহেবকে যত কিছু যারা করছে সব ঠিক আছে। অথচ
আমাদেরকে কোর্টে গিয়ে আমরা বলতেছি যে নির্যাতন করে, নিপীড়ন করে, জোর করে আমাকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিছে, অথচ ওই সিস্টেমটার কোনো ডেভেলপ করছি না আমরা। সিস্টেমটা কি? পুলিশ নিয়ে আসে, কখনো রিমান্ডে থেকে নিয়ে আসে, কখনো রিমান্ড না হয়ে সরাসরি ম্যাজিস্ট্রেট সাহেবের কামরায় নিয়ে যায়, কামরায় ভিতরে ঢুকিয়ে দিয়ে বাইরে দাঁড়ায় থাকে, ভিতরে বসে ম্যাজিস্ট্রেট সাহেব লেখেন, উনি বলেন, এরপরে এটার নাম হলো স্বীকারোক্তিমূলক জবানবন্দি। আসামি পরে অভিযোগ করে যে আমারে পিটাইছিল, আমারে মারছিল, লেখে দিছিল, সময় দেয় নাই, স্যার যা কইছে তার উপর স্বাক্ষর দেয়। এত আইনজীবী আমরা, এত আইনজ্ঞ, দেশে বিদেশে এত বড় বড় অফিসার, এত বিচারক, এত সুপ্রিম কোর্টের বিচারক, হাইকোর্টের বিচারক, সেশনস কোর্ট, এত কিছু আছে। একটা লোকের মাথায় আমরা কি এই সিস্টেমটাকে পরিবর্তন করার জন্য আমরা চিন্তা করেছি? তাহলে কিসের আইনজীবী হলাম? তাহলে কি করে সংস্কার করব? কি করে আইন পেশায় একজন মানুষকে সঠিক সেবা দান করব? সংস্কারের চিন্তা তো মাথায় নাই। এক লোক এসে তো কেউ তো এসে বলে না যে আসলে এখন থেকে চলেন, যখন কনফেশন রেকর্ড করা হবে তখন আসামি পক্ষের আইনজীবীও ওনার সাথে থাকবে, এই নিয়ম করি আমরা। আমরা তো এটা কখনো বলি না যে যখন কনফেশনটা রেকর্ড করা হবে চলেন আমরা একটা নিয়ম করি, কনফেশন রেকর্ডের সময় একটা অডিও ভিডিও সংরক্ষণ করা হবে। আমরা তো কেউ এসে বলি না যে কনফেশন মানে কি। কনফেশন মানে কেউ অনুশোচনা করে নিজের অপরাধের কথা নিজেই স্বীকার করে দিচ্ছে, এটার নাম কনফেশন। এইটা সাধারণত মানুষ তওবা করলে করে। ইসলাম ধর্মে আছে, খ্রিস্টান ধর্মে আছে, হিন্দু ধর্মে আছে অনুশোচনা। অনুশোচনা থেকে মানুষ সত্যি কথা বলে দেয়, কিন্তু দেখা যাচ্ছে অনুশোচনা থেকে এমন সত্যি কথা বলে, প্রতিটা কনফেশনের পিছনে একটা না একটা থার্ড ডিগ্রি মেথডের নির্যাতনের চিত্র থাকে। তার কিসের অনুশোচনা হইল? এটা জোর করে যদি কথা বলাইতে হয় তো অনুশোচনা হইল কই? কেউ যদি বলে তো এমনি বলে দেওয়ার কথা, তার রিমান্ডে নিতে হবে কেন? রিমান্ডে নিয়ে ওখানে গরম পানি, ঠান্ডা পানি, হলুদ পানি, সাদা পানি, কালো পানি খাওয়াইতে হবে কেন তাকে? বললে তো এমনিই বলবে। তওবা মানুষ কিভাবে করে? মসজিদে গেলে, হজে গেলে কেমন করে তওবা করে? নিজের মন থেকে আল্লাহর কাছে খুলে বলে আমি আর করব না, আমার অতীতের জন্য মাফ করে দাও। তাহলে কনফেশনের তওবা কোথায়? নাই তো। এইবারকার বহু যুদ্ধ করে হাইকোর্টের এক বিচারককে রাজি করাইলাম, আপনি ডাইরেকশন দেন, সকল ম্যাজিস্ট্রেটকে ডাইরেকশন দেন। কি ডাইরেকশন? 1 নম্বর ডাইরেকশন দিবেন যে কনফেশনাল স্টেটমেন্ট রেকর্ড করার সময় বিবাদী পক্ষ চাইলে, আসামি পক্ষ চাইলে তার আইনজীবীও তার সাথে উপস্থিত থাকতে পারবে। আর সেকেন্ড হইল, কনফেশনটা যখন রেকর্ড করতেছে ম্যাজিস্ট্রেট, কি পরিবেশে রেকর্ড করতেছে এইটার একটা অডিও ভিডিও সংরক্ষণ হবে। পরবর্তীতে এই মামলা হাইকোর্টে গেলে হাইকোর্টের বিচারকরা যেন এই অডিওটা, এই ভিডিওটা দেখে বিচার করতে পারে। যতক্ষণ আমরা এই ধরনের ফাইট না করব ততক্ষণ পর্যন্ত আমাদেরকে কেউ সম্মান করবে না। আমি আপনাদেরকে একটা ক্লু দিয়ে যাই, আপনারা চেষ্টা করবেন। আপনারা, আমি জানি কুমিল্লার লোকেরা অনেক ফাস্ট, চিন্তায় ফাস্ট, কর্মে ফাস্ট, টাকায় ফাস্ট, পোশাকে ফাস্ট, দেখতে শুনতে ফাস্ট। তো আমি আপনাদের কাছে একটা এক্সপেকটেশন, আমি এক জায়গায় দেখছি শুরু করেছে কুমিল্লা থেকে, কুমিল্লার ডিস্ট্রিক্ট এবং সেশন জাজ থেকে আপনারা আগাম জামিনের ব্যবস্থা করেন। আগাম জামিনের জন্য ঢাকায় যাবেন কেন বলেন তো দেখি? আপনারা কখনো ফাইট করেছেন সেশন কোর্টে গিয়ে? একটা আগাম জামিনের অ্যাপ্লিকেশন কালকে সভাপতি সাহেবকে দায়ের করে বলেন যে আমি আপনার কাছে আগাম জামিন চাই। দেখেন না কি কয়। যতক্ষণ পর্যন্ত আমাদের গ্রাম অঞ্চলে বলে ঠেটাগিরি বুঝেন, যতক্ষণ পর্যন্ত আপনি আইনের বিধানকে সঠিকভাবে অ্যাপ্লাই করার জন্য ব্যতিক্রমী উদ্যোগ নিতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনাকে কেউ ব্যতিক্রমী আইনজীবী হিসেবে মেনে নিবে না। খালি জিন্দাবাদ মুর্দাবাদ, ভোট দাও, আমার দল তোমার দল, আইনের নতুন কি বাইর করছেন আপনি? এটা দেখেন না। আপনি বারের প্রেসিডেন্ট, আপনি বারের সেক্রেটারি, আপনি বারের কমিটিতে আছেন, আরেকজন কমিটিতে ছিল, আরেকজন ট্রেজারার, খালি টাকা পাহারা দেওয়ার জন্য। সেই বারের প্রেসিডেন্টকে আমি ব্যক্তিগতভাবে সবচাইতে বেশি সম্মান করব যে বারের প্রেসিডেন্ট বারের অভ্যন্তর সিস্টেমের ভিতরে
এমন সুন্দর সুন্দর বিচারিক সিদ্ধান্তের আবির্ভাব ঘটাবে, যে আবির্ভাব ঘটানোর কারণে লাখো লাখো মানুষ তার সুবিধা পাইতে থাকবে। এই এক সময় প্রফেশনাল নেতৃত্ব বলতে এটা বুঝাইতো, এখন প্রফেশনাল নেতৃত্ব বলতে হয়ে গেছে অন্য জিনিস। এখন প্রফেশনাল নেতৃত্ব হলো কার কয়জন লাঠি আছে, কে কার সাথে সম্পর্ক মেনটেন করে, কার বাড়ি কই, কার গ্রুপ কয়টা, এগুলো হচ্ছে প্রফেশনাল নেতৃত্ব। আমি দেখেছি চোখের সামনে, রোকন সাহেব ছিলেন সুপ্রিম কোর্ট বারের প্রেসিডেন্ট। এক বিচারকের বিরুদ্ধে অভিযোগ আসলো তিনি ঘুষ খেয়েছেন। একটা পত্রিকায় রিপোর্ট বের হইল, উনি পত্রিকার রিপোর্টটা সাথে সাথে নিয়ে সুপ্রিম কোর্টের ফুল বেঞ্চে গিয়ে বললেন, মাই লর্ড, এই বিচারককে তাড়াতাড়ি তাড়ান, না হলে আমরা বারে কাজ করবো না। ভয় পেয়ে গেল চিফ জাস্টিস। রুকন সাহেব বলেন কি? বলছে, আই এম দ্য প্রেসিডেন্ট অফ দ্য বার, আই এম দ্য রিপ্রেজেন্টেটিভ অফ দ্য সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন। আপনার স্ট্যাটাস আর আমার স্ট্যাটাসের মধ্যে খুব বেশি পার্থক্য নাই, আপনি উপরে আছেন আর আমি নিচে আছি, এই এতটুকু। So I am representing the lawyer, the key members of the society. I am submitting an application before the Supreme Judicial Council. এই বিচারককে যদি না তাড়ান তাহলে ঘুষের লেনদেনের অভিযোগ আসছে, এই বিচারককে নিয়ে সুপ্রিম কোর্ট চলতে পারে। শেষ পর্যন্ত এই বিচারক সাহেব সুপ্রিম কোর্ট ছেড়ে যেতে বাধ্য হয়েছে। এই ধরনের বোল্ড ভূমিকা যখন আইনজীবী নেতৃবৃন্দের থাকবে না, সেই আইনজীবী নেতৃবৃন্দের রাজনৈতিক আনুগত্য থাকতে পারে, কিন্তু আইনের ক্ষেত্রে নতুন কিছু উদ্ভাবনী শক্তি অ্যাপ্লাই করতে পারবে না। আপনাদের এখানে বিচারকদের বিরুদ্ধে অভিযোগ আছে না? সময় মতো এজলাসে উঠে কি উঠে না, অভিযোগ আছে না? বিকালের হাফে উঠে কি উঠে না, অভিযোগ আছে না? এখন যদি একটা রেমেডি পাওয়ার জন্য খালি জিহুজুর করেন তাহলে তো কাজ হবে না, কিন্তু তা না করে যদি সত্যিকার অর্থে দণ্ডের মতো সোজা রাখতে পারেন, আপনাদের ছাড়া তারা বিচার করতে পারবে? সম্ভব আপনাদের ছাড়া বিচার করতে? কি করে করবে বিচার করতে? আমি মনে করি যে আইনজীবী আইন জানবে, যে আইনজীবী আইনের বেসিক রুলিং জানবে, সর্বশেষ পজিশন জানবে, এই সমস্ত আইনজীবীদেরকে বিচারক বৃন্দ ভয় পেতে বাধ্য হবে। আপনাদের মধ্যে অনেক আইনজীবী আছে যাদেরকে সন্ধ্যার পরে কিংবা কোর্ট আওয়ারের পরে চা খাওয়ার দাওয়াত দেয়, আছে না এরকম? সকলরে দেয়? কেন দেয়? নিশ্চয়ই একটা না একটা ঝামেলায় পড়ছে, এই জন্য দেয়। এই ঝামেলাটা অনেক সময় রায় খুঁজে পায় না, রায় লিখতে হবে না তো আইন জানতে হবে না? কতটুক জানে একজন অ্যাসিস্ট্যান্ট জাজ, মাত্র একটা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স পাশ করে এসে অ্যাসিস্ট্যান্ট জাজ হয়েছে। আপনি তো এখানে উকালতি করতেছেন 40 বছর থেকে, 30 বছর থেকে। তার অভিজ্ঞতা আপনার অভিজ্ঞতা দিন আর রাতের পার্থক্য। তা আপনি যদি আইন কানুন জানেন, তা আপনাকে ছাড়া সে 2 কলম লিখবে, কোথা থেকে লিখবে? কেমনে লিখবে? কিভাবে লিখবে? আমি আমার জুনিয়র বন্ধুদেরকে একটা কথা বলি, আপাত অর্থে প্রাথমিক 5 বছর কোনো ধরনের বাড়তি কোনো কাজের সঙ্গে যুক্ত হবেন না। প্রাথমিক 5 বছর চোখ বন্ধ করেন, নাক বন্ধ করেন, কান বন্ধ করেন, শুনেন কিন্তু কানে নেবেন না, দেখবেন ইনভলভ হবেন না, ভাববেন কিন্তু নিজেকে জড়াবেন না, শুধু দেখবেন হলো বইপত্র, মামলার কাগজ, নথি ছাড়া আর কিছু। খন্দকার সাহেবের সামনে আমি একদিন বসে প্রথম আলো পত্রিকা পড়তেছি। খন্দকার মা বলছেন, আমারে বলে, তুমি পত্রিকা পড়ো কেন? তোমার কোনো কাজ নাই? বললাম, স্যার পত্রিকাটা এখানে সামনে আছে, কি দেখতেছি, এটা পড়তে ইচ্ছা হইতেছে। সকালে পত্রিকা পড়লে আইনজীবীর মাথা মামলার চিন্তা থেকে পত্রিকার খবরের দিকে বেশি গুরুত্ব পেয়ে যাবে, কোনো পত্রিকা পড়া যাবে না। এটা একটা সাধনার ব্যাপার, এটা একটা চিন্তার ব্যাপার, এটা একটা গভীর মনোযোগের ব্যাপার। এখানে কিন্তু 12,000 কাজ করে আইনজীবী হওয়া যায় না। 12,000 কাজ করে কতটুকু আইনজীবী হওয়া যায়? বেল মাস্টার, এটা হইতে পারবেন। 12,000 কাজ করে কথা আমায়, আমার একটা ইনজাংশন দরকার, নিলোগা একটা ইনজাংশন দেন, এটা পারবেন। কিংবা গিয়ে বলতে পারবেন, দেন বেল দেন, বলতে বলতে হাতের রেখা মিটে জোর করে একটা বেল নিয়ে আসতে পারেন। কিন্তু তা দিয়ে কি আপনি আইনজীবী হলেন? এই কাজ, এই বেল পিটিশন মুভ করা, ইনজাংশন পিটিশন মুভ করা, এতটুকু কাজ আমার ধারণা আপনাদের অনেকের সেরেস্তায় এমন ক্লার্ক আছে যে ক্লার্ক আমার আপনার চাইতেও আরো ভালোভাবে করতে পারে। পারবে না?
আইন পেশাগত হলে একটা শব্দের খেলা, শব্দ। দেখবেন আইনের কোনো কোনো জায়গায় আছে shall be 5 to 7 years, নিম্নে হলো 5, উচ্চে হলো 7, অথবা নিম্নে 5, উচ্চে 10 years। তাহলে আইনজীবীর খেলাটা হলো 5 বছর থেকে 10 বছরের মাঝখানে। এই shall be-টা কখনো কখনো যে মেবি হয়, এইটা যে বুঝবে তিনি সূক্ষ্ম আইনজীবী হচ্ছেন, কিংবা মেবিটা যখন shall be হবে এইটা যিনি বুঝবেন তিনি সূক্ষ্ম আইনজীবী হচ্ছেন। আর না হলে তো এর সূক্ষ্মতার কোনো বিষয়ই আসবে না। আমি নতুন ব্যাখ্যা বিশ্লেষণের ক্যাপাসিটি বিল্ড আপ করতে গেলে কোরআন শরীফে যারা বালাগাত, মান্তেক, যারা সরফ, নাহু এগুলো পড়েছেন তারা দেখবেন একটা কনসেপ্ট আছে, এটাকে বলে নাসক মানসুক। এই নাসক মানসুক হলো কোরআন আল্লাহর একটা হুকুম আর একটা হুকুম দিয়ে বাড়িতে হয়, সর্বশেষ কোনটা থাকে এই হুকুমটা কাটাকাটি করে ভালো আলেম ছাড়া এটা বাইর করতে পারে। আইন পেশায় এরকম রুলিং আছে। 72 সালে একটা হয়েছিল, 86 সালে এটা পরিবর্তন হয়ে গেছে, 92 সালে এসে 2টা পরিবর্তন হয়ে মাঝামাঝি হয়েছে, 2000 সালে গিয়া সব পরিবর্তন হয়ে নতুন ব্যাখ্যা হয়েছে, 2025 সালে গিয়া দেখবেন আবার গুইয়া 72 সালে যেটা ছিল সেখানে ঘুরে গেছে। এখন প্রশ্ন হলো, খুব আর্গুমেন্ট করবেন, হাইকোর্টে দেখছি এক আইনজীবী, এক মামলা করতে গেলাম ওই দিন, খুব বক্তৃতা দিতেছে ডিসিশন দেখাইয়া। আমি চুপ করে বসে আর হাসতেছি। শেষ পর্যন্ত যখন আমার টার্ন আসছে আমি ওইটা বললাম যে মাই লর্ড, মাই লার্নেড ফ্রেন্ড, এক্সটেন্সিভ আর্গুড অ্যান্ড প্রেজেন্টেড দ্য প্রেসিডেন্সিস অফ 1972 টিল টুডে। কিন্তু দেখেন সর্বশেষে যে এই ডিসিশন চেঞ্জ হয়ে নতুন কিছু হয়ে গেছে এই ব্যাপারে আমার ফ্রেন্ডের কোনো ধারণাই নেই। জজ সাহেব মুসকি হাসলো, রুল ডিসচার্জ, শেষ, খতম। এই চেইনটা জানতে হবে যে শুরুতে কি, পরিবর্তন হয়ে কি, সর্বশেষ কি। এই সর্বশেষটা যিনি ভালো জানবেন না তিনি ভালো আইনজীবী হতে পারবেন না। আমি তো দেখেছি মাঝে মাঝে সেশনস কোর্ট থেকে আমাদের কাছে কিংবা ডিস্ট্রিক্ট কোর্ট থেকে আমাদের কাছে আইনের পুরনো ডিসিশনকে আলোচনা করে সিদ্ধান্ত যায়, অর্থাৎ নতুনটা সম্পর্কে উনি ওয়াকিবহাল না, নতুন যে বের হয়ে গেছে এই ব্যাপারে উনি জানেনই না কিছু, ফলে এটা তার পক্ষে আর সম্ভব হচ্ছে না। আমি আপনাদেরকে একটা অনুরোধ করব, আমার ভাই এবং বন্ধুরা, উই লাভ ইউ বিকজ ইউ আর আওয়ার আলটিমেট সাকসেসার্স। আমরা আর কি করব, ওকালতি করব, এখন খালি বয়স বাড়ার পালা, আর নতুন করে কিছু দেখার কিছু নাই। বহু কিছু দেখছি, বই লিখবো, পড়বো, এই করব সেই করব, পড়বে কে? এরপরে আর্গুমেন্টটা ডেভেলপ করবে কে? এই আর্গুমেন্টটা পরবর্তী জেনারেশনের মধ্যে ব্রিলিয়ান্ট লয়ার না থাকলে এই আর্গুমেন্ট কে শক্তিশালীভাবে হাজির করবে? এই শক্তিশালী হাজির যদি করতে না পারা যায়, আপনারা ইশতিয়াক আহমেদের নাম শোনেন না? ইশতিয়াক আহমেদ তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিল, রেফাত আহমেদ সাহেবের বাবা ইশতিয়াক আহমেদ। 1991 সালে যখন প্রশ্ন আসলো যে এরশাদ সাহেব রিজাইন করে যাবেন, প্রধান বিচারপতি শাহাবুদ্দিন সাহেব বাংলাদেশের ওই সময়কার অন্তর্বর্তী সরকারের প্রধান হবেন। তিনি নির্বাচন করবেন, করার পরে তিনি আবার প্রধান বিচারপতি হবেন, কারণ তখনও তার প্রধান বিচারপতির বয়স বাকি আছে। সংবিধানে তো নাই, সংবিধানে এরকম কোনো সিস্টেম নাই। ইশতিয়াক সাহেবকে দায়িত্ব দেওয়া হলো, ইশতিয়াক সাহেব বুদ্ধি বাতলায় দেন কি হবে তাহলে। এখন ওনার একটা পেপার আছে, এটার নাম ইশতিয়াকস পেপার, ইশতিয়াক সলিউশন। শাহাবুদ্দিন সাহেব যে থিওরির ভিত্তিতে তখনকার দিনের অন্তর্বর্তী সরকার, এটা হয়েছে কয়দিন আগে দেখবেন বর্তমানের আইনমন্ত্রী মানুষকে হবস, লক আর রুশো পড়তে বলছিল, শুনছেন? এই হবস, লক, রুশোতে কি আছে? সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি। এই হবস, লক, রুশো তিনি এই জন্য বলছেন কারণ এই আইনমন্ত্রী সাহেব তখন ইশতিয়াক সাহেবের জুনিয়র ছিলেন, তিনি তখন তার সাথে কাজ করতেন, তিনি এই থিওরির রাইটার, আর ইশতিয়াক সাহেব হলো এটার প্রবক্তা। একসাথে এসে একটা কনসেনসাসে পৌঁছতে পারে, একমত হতে পারে, ওই একমতের বিধানটাকে আপাত অর্থে সংবিধানের উপরে প্রাধান্য দিতে হবে, কিন্তু পার্লামেন্ট গঠন হওয়ার পরে নতুন সাংবিধানিক সংশোধনী পাশ করতে হবে। এই থিওরির নাম হলো ইশতিয়াকস থিওরি। হি ওয়াজ দি প্রপাউন্ডার অফ দি থিওরি। এখনকার দিনের
আমাদের রিসেন্টলি বিদায়প্রাপ্ত প্রধান বিচারপতির বাবা। দেখবেন পলিটিক্যাল ক্রাইসিস, হিস্ট্রি, ল, রাজনীতি, ইতিহাস এবং আইন একটা আরেকটার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। একটা থেকে আরেকটাকে আপনি আলাদা করতে পারবেন না। এগুলো মাতৃ জঠরে যমজ সন্তান যেভাবে লেগে থাকে, রাজনীতি, আইন এবং ইতিহাস একটা আরেকটার সঙ্গে এইভাবে ওতপ্রোতভাবে জড়িত। একটাকে আলাদা করবেন, আরেকটা মরে যাবে। আপনি বাংলাদেশের 5ই আগস্টের বিপ্লবের কথা স্মরণ না করলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কোনো লিগ্যাল ফাউন্ডেশন খুঁজে পাবেন না। ওই 5ই আগস্টের ঐতিহাসিক ঘটনাটাকে যদি আপনি সরাই দেন, এরপরের অন্তর্বর্তীকালীন সরকারকে মনে হবে, ইউনূস সাহেবকে মনে হবে এটা আজাইরা লোক আসছিল, যন্ত্রণা করে চলে গেছে। কিন্তু যদি 5ই আগস্টকে আপনি মাথায় ধারণ করেন, তাহলে দেখবেন ইউনূস সাহেবের একটা লিগেসি ক্রিয়েট হচ্ছে। তাইলেই বর্তমান নির্বাচনের লিগেসি ক্রিয়েট হবে, তাইলেই বর্তমান পার্লামেন্টের লিগেসি ক্রিয়েট হবে, তখনই শুধুমাত্র সরকারের লিগেসি ক্রিয়েট হবে। আপনি 5ই আগস্ট বাদ দিবেন ইতিহাসের পাঠ থেকে, ইউনূসও নাই, নির্বাচনও নাই, পার্লামেন্টও নাই, সরকারও নাই, বিরোধী দলও নেই, কিছুই থাকবে না। এই জন্য ইতিহাস, কনস্টিটিউশন, পার্লামেন্ট এবং রাজনীতি, ল এন্ট্যাঙ্গেলড, একটার সাথে আরেকটা ওতপ্রোতভাবে জড়িত। এখন ভালো আইনজীবী কে হবে? এক সময় পরে গিয়া দেখবেন কোর্টে ইতিহাস শোনাইতে হয়। কি ইতিহাস? আমার এই প্রেক্ষাপটে মনে পড়ছে, ঢাকা ইউনিভার্সিটির ডাকসুর একটা মামলা হয়েছিল না, নির্বাচন কেন্দ্রিক? শুনেছেন সে ডাকসুর মামলার কথা? হাইকোর্টে স্টে দিয়ে দিয়েছে। হাইকোর্ট ডিভিশনে ডাকসুর নির্বাচন স্টে করে দিয়েছে একজন প্রার্থীর প্রার্থিতার যোগ্যতা ও যোগ্যতার প্রশ্নে। হায়, আমি কোর্টে বসে রয়েছি, আমি বললাম, বাধা দিলাম যে আপনি এটা স্টে দিবেন না। জজ সাহেব বলে আমি দেই, নির্বাচন পিছিয়ে যাক। শুই না আমার একেবারে মাথা গরম হয়ে গেছে। করে কি? How the whole election process can be stayed? Students, after a long period of time, organized an election, a free fair election. A free fair election টা যদি stay হয়ে যায়, তাহলে there will be serious repercussion in the mind of the young people. আমি হাতে লিখে একটা স্লিপ গেলাম এই চেম্বার জজের আদালতে, গিয়ে দেখি ম্যাডাম চা খায়। চেম্বার জজের আদালতের চেম্বারে বসে চা খাইতেছে, ফারা মাহবুব। আমি গিয়ে বললাম, মাইল স্টে দেন। কি স্টে দিব? বললো নির্বাচন আটকে গেছে, তাড়াতাড়ি স্টে দেন। বলে আমি তো এইভাবে স্টে দিতে পারি না, একটা লিস্ট লাগবে, একটা কোর্ট লাগবে, একটা অ্যাপ্লিকেশন লাগবে। অ্যাপ্লিকেশন করার টাইম নাই। মাই হ্যান্ড রাইটিং ইজ এন অ্যাপ্লিকেশন। ইফ ইউ ওয়ান্ট, আই এম গিভিং ইউ দ্য আন্ডারটেকিং। টেক আন্ডারটেকিং ফ্রম মি অ্যাজ এ সিনিয়র লয়ার, দেন পাস দ্য অর্ডার ফ্রম ইউর কোর্ট। তিনি বলছেন যে আমি একটু ভাইবে নেই। কিছুক্ষণ ভাইবেশন দিয়ে একটু পরে বিয়ে আমাকে ফোন দিয়ে দেখতেছি কজ লিস্টে একটা মামলা দিছে, ঢাকা ইউনিভার্সিটি ভার্সেস অমুক। হাতে লেখা, কিন্তু কোনো পিটিশন নাই, কোনো অ্যাপ্লিকেশন নাই, কোনো ব্লু কাগজ নাই, কোনো এফিডেভিট নাই, কিচ্ছু নাই। আর ওইদিকে ঢাকা ইউনিভার্সিটির ছেলেরা মিছিল করতেছে। কিছুক্ষণ পরে ডাইকে নিয়ে এসে আমাকে বললো আমরা রুমেই বসি, কোর্টে আর উঠবো না। রুমে বসে অ্যাটর্নি জেনারেল সাহেবকে ফোন দিয়ে সাথে সাথে ডাইকে নিয়ে এসে বললেন ঠিক আছে, এটাকে আমি স্টে করে দিলাম। আমি কেন এই কথা শোনাচ্ছি আপনাদেরকে? আইন পেশাটা শুধুমাত্র কাগজ কলমের বাউন্ডারির মধ্যে সীমাবদ্ধ নয়। চোখের সামনে মানুষ মেরে ফেলতেছে, চোখের সামনে আপনি দেখছেন এটা হচ্ছে। আপনি জজের কাছে এখন গিয়া, আমার এখনো মনে আছে যুদ্ধাপরাধীর মামলার সময় যখন কাদের মোল্লা সাহেবকে ফাঁসি দেওয়া হবে, রাতের বেলা খন্দকার সাহেব, আমি, ব্যারিস্টার আব্দুর রাজ্জাক সাহেব গেলাম সৈয়দ মাহমুদ হোসেনের বাসায়, আপনাদের এলাকাবাসী। এই এস এম হোসেনের বাসায় গিয়া দেখে উনি লুঙ্গি পরে বসে দিয়েছে। তো আমাদের দেখে উনি অবাক হয়েছে যে বিচারক, চেম্বার জাজ লুঙ্গি পরে বাসায় বসে রয়েছে। আমরা গেছি, আদেশ দেন, ফাঁসি ঠেকান। ফাঁসি হয়ে যাচ্ছে 10:30টায় ফাঁসি। এটা গেছে আমরা 8টার সময়। উনি আমাদের দেখে কিছুটা অবাক, আমি তো ওইভাবে বসে রয়েছি, কোর্ট নাই, অফিসার নাই, আমি কোথায় অর্ডার দিব? আমরা, খন্দকার সাহেব বলতেছিলাম, মাই লর্ড, আমরা জীবনে বহু মামলা করেছি চেম্বার জজের চেম্বারে বসে, কোর্টে না, আপনি চাইলে অর্ডার দিতে পারেন। উনি একটু অস্বীকৃতি প্রকাশ করে অর্ডার দিয়ে দিল, আচ্ছা যান, ঠিক আছে, এখন স্টে হয়ে যাবে, আগামীকালকে কোর্টে আসবে। লুঙ্গি পরে অর্ডার দিয়েছে। আমি রাত 3টার সময় আমার সিনিয়রের সঙ্গে রাত 3টার সময় এক জজের বাসায় গিয়া এক এভিকশন উচ্ছেদ নোটিশের আদেশ এনেছিলাম। এই ব্যতিক্রম জিনিস শিখতে গেলে ব্যতিক্রমী কাজ করে এরকম সিনিয়রের সঙ্গে থাকতে
হবে। আর যদি খালি নিয়ম শৃঙ্খলা খুঁজেন তাহলে মক্কেলের 12টা বাজে যাবে, কাজের কাম কিছুই হবে না। এই ব্যতিক্রম জিনিসটা শেখার জন্য এক্সেপশনাল ক্যাটাগরি যারা করে, আমাদের দেশে রিভিউ আছে। আপনারা দেন মৃত্যুদণ্ড, হাইকোর্টে যায় মৃত্যুদণ্ড বহাল, সুপ্রিম কোর্টে যায় মৃত্যুদণ্ড বহাল, রিভিউ আছে মৃত্যুদণ্ড বহাল, এরপরে কি? এরপরে তো ঝুলে যাও। খন্দকার সাহেব গল্প কইতো, এক লোক হাইকোর্টে মামলা গেছে, উনি আর্গুমেন্ট করছে কিন্তু ওনার কথা শুনে নাই, মৃত্যুদণ্ড বহাল। স্যারকে গিয়ে বলছে, স্যার এবার কি করব? বলছে আপিল করব। আপিল করছে, 8 বছর পরে আপিলেও মৃত্যুদণ্ড বহাল। বলে স্যার এবার কি করব? বলে রিভিউ করব। 6 মাস পরে রিভিউ পিটিশন খারিজ। বলে স্যার এবার কি করব? বলছে আল্লাহর নামে ঝুলে যাও। ঝুলে যাও কয়ে বসে থাকে নাই, বলছে আমি তোমার জন্য একটা কিউরেটিভ পিটিশন দায়ের করব। দেখেন, কিউরেটিভ পিটিশন, এটা বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয় কোনো আইনজীবী খুঁজে পাবেন না কারো সাহসে কোলাবে, যে একটা রিভিউ পিটিশন ডিসমিস হয়ে যাওয়ার পরে আর একটা কিউরেটিভ পিটিশন ফাইল করা যায়। এরকম বীর পুরুষ বাংলাদেশে খন্দকার মাহবুব হোসেন ছাড়া আর কারো মাথায় এটা আসবে না। গিয়া একটা কিউরেটিভ পিটিশন ফাইল করেছে, আমাকে বলে তুমি কিউরেটিভ পিটিশন ড্রাফট করো। আমি বললাম কিউরেটিভ পিটিশন কি? বলছে আমি যা কইছি খালি লেখো। কিউরেটিভ পিটিশন বলে ভারতীয় জাজমেন্ট দেখো, ইন্ডিয়ান জাজমেন্ট। খুঁজে দেখলাম ইন্ডিয়াতে ইতোমধ্যে এক বুদ্ধি আবিষ্কার হয়ে গেছে, সেই বুদ্ধির নাম হলো কিউরেটিভ পিটিশন। বললাম আপনি কোথায় পাইলেন স্যার এটা? আমি পত্রিকায় পড়ছি। তুমি বাইর করো। ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট জাজমেন্ট দিয়েছে, রিভিউ ডিসমিস, মৃত্যুদণ্ড কার্যকর করতে কয়েকদিন দেরি হয়েছে। ইন্ডিয়ান সুপ্রিম কোর্টে গিয়ে রিট পিটিশন ফাইল করেছে, রিট পিটিশন ডিসমিস, দেন কিউরেটিভ পিটিশন ফাইল করেছে। আমার মৃত্যুদণ্ড কার্যকর করার কথা যেদিন মৃত্যুদণ্ড ডিসমিস হয়েছে, রিভিউ পিটিশন সেই দিনেই। আপনি আমাকে 15 দিন মৃত্যুর ঘন্টা চোখের সামনে বাজাইছেন, এক এক দিনকে মনে হয়েছে এক এক বছর। সুতরাং আপনি আমার মৃত্যুদণ্ড আর কার্যকর করতে পারবেন না। ফাইনালি এই কিউরেটিভ পিটিশন দায়ের করলাম, উনি আমাকে নিয়ে গেল, আর্গুমেন্ট করলো, জজদের রাজি হইল, মৃত্যুদণ্ড থেকে যাবজ্জীবন সাজায় পরিণত। দিস ইজ সামথিং রিয়েলি ইন্টারেস্টিং। আমার জিন্দিগিতে খন্দকার সাহেব আর ব্যারিস্টার আব্দুর রাজ্জাক সাহেবের উকালতির যে ফ্যাশন, যে নমুনা, যে মুন্সিয়ানা, যে সিদ্ধান্ত নেওয়ার ক্যাপাসিটি আর যে ব্যক্তিত্ব বোধ দেখেছি, আমাদের কাছে মনে হয় এরকম ব্যক্তিত্ব বোধওয়ালা আইনজীবী এই দেশে যদি বারে বারে প্রতিষ্ঠিত হতো, বাংলাদেশে আইনের শাসন অটোমেটিক প্রতিষ্ঠা হয়ে যেত। তো আমি আপনাদেরকে আর বিরক্ত করব না। মাই লাস্ট কল টু মাই ইয়াঙ্গার ব্রাদার্স এন্ড সিস্টার্স, ইউ আর a lawyer. Do not consider you are an ordinary lawyer. Try to be exceptional one. Do not be an ordinary lawyer. Ordinary lawyer যদি আমরা হই তাহলে আমাদেরকে মানুষ মূল্য দিবে না, মানুষ আমাদের কাছে আসবে না, মানুষ তার শান্তির কেন্দ্রবিন্দু মনে করবে না। কিন্তু যদি এক্সেপশনাল লয়ার হওয়া যায়, আমার ধারণা এই এক্সেপশনাল লয়ার হতে পারলে আপনারা এক বিরাট নতুনত্বের সন্ধান দিতে পারবেন। তার মধ্যে এই কাজ করতে গেলে প্রথম কাজ, 1 নম্বর কাজ হলো দয়া করে আইনের আলাপ ছাড়া আপাতত 5 বছর বাড়তি কোনো কাজের সঙ্গে নিজেরে জড়িত করেন না। 1। 2 নম্বর হলো সিনিয়রকে একেবারে পানি খাওয়া থেকে শুরু করে, বাথরুম যাওয়া থেকে শুরু করে, ঘুমানোর আগ পর্যন্ত বিরক্তির ছেলায় সিনিয়র একবার বলতে বাধ্য হইতো, বাবারে তুই এবার বাড়ি যা, এইটা ছাড়বেন না। তৃতীয়ত, কোনো কোর্টে কোনো আদেশ দিলে পরে ওই আদেশে সন্তুষ্ট হয়ে চলে আসবেন না, তাহলে আইন শিখতে পারবেন না। যে আদেশ দিবে আপনার মনের ভিতরে বাইর করবেন আদেশটা সঠিক না, আইনটা দেখবেন কোন আইনে দিয়েছে, কোন ধারায় দিয়েছে, ঠিক না বেঠিক। না যদি হয় একটা রিভিশন ফাইল করবেন, সঠিক যদি না হয় আরেকটা আপিল ফাইল করবেন, যাবেন আর্গুমেন্ট করবেন, বকা খাবেন, খান, বকা দিবে আপনাকে, দেখ আইন জানেন না বলবে, জানবে না। এই না জানতে না জানতেই শিখা হবে। আর সর্বশেষ বলছি, আইনজীবীর আচরণটা এমন সফিস্টিকেটেড হওয়া দরকার যে আচরণের কারণে আশেপাশের লোকেরা মোহিত হয়। আমি আপনাদেরকে অনুরোধ করব, যদি সত্যিকার অর্থে কেউ আইনজীবী হতে পারে, আমি মনে করি টাকা গনে এক সময় কুলাইতে পারবেন না। যদি টাকার পিছে ঘুরেন তাহলে টাকা জীবনে আসবে না। আর যদি কাজের পিছে ঘুরেন, আইনের পিছে ঘুরেন, লেখাপড়ার পরে ঘুরেন, তাহলে টাকা এক সময় রাখার জায়গা পাবেন না।
এইটা আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি আপনাদেরকে। চোখের সামনে আমি দেখেছি খন্দকার সাহেবকে, শুধু একটু দেখা করবে, দেখা করে এসে একটা পরামর্শ নিবে। ইয়াসিন রহমানের কেস নাম শুনছেন? ইয়াসিন রহমান, সিনিয়ররা বলতে পারবে। কেডিএস, চিটাগাং এর কেডিএস এর বিখ্যাত মামলা, ইয়াসিন রহমান এক ভারতীয় নাগরিককে মেরে ফেলেছিল। সেই মামলায় শুধুমাত্র টাইম পিটিশন নেওয়ার জন্য খন্দকার সাহেবকে কয়েক লক্ষ টাকা ফি দিত। আমি এক্স্যাক্টলি বলছি না, বলে উনি আমাকে বলতেন ব্যাগটা রেখে দাও। বললাম স্যার কত টাকা দিছে গণবেন না? বলে দূর, এইগুলো আর কত গণবা, এগুলো আর কত, রেখে দাও। শেষ মুহূর্তে এসে, জীবনের শেষ মুহূর্তে এসে টাকাটাকে আর গুরুত্বপূর্ণ মনে হবে না। শেষ মুহূর্তে এসে মনে হবে সম্মান, ইজ্জত, কথার গুরুত্ব, লেখার গুরুত্ব, কথা বলার ভার, এটা যখন আপনি পাবেন তখন টাকা পয়সাটাকে একেবারেই সামান্য সম্পদ মনে হবে। এইটা অর্জন করতে গেলে এখন কষ্টের টাইম, পরিশ্রমের টাইম। এখন যদি এটা আমরা করতে না পারি তাহলে আমরা হারিয়ে যাব। আর করতে পারলে কুমিল্লা থেকে তো হাইকোর্টে ওকালতি করা যায়। আমি তো দেখি কেউ কেউ হাইকোর্টে ওকালতি করতে যান। কুমিল্লা থেকে হাইকোর্টে ওকালতি করা সম্ভব। আপনারা যদি সংবিধান প্র্যাকটিস করেন, রিট পিটিশন প্র্যাকটিস করেন এবং ভালো সাংবিধানিক জটিল মামলার সমাধান খুঁজতে চান, প্রয়োজন হলে আপনি নিজে সেখানে গিয়ে হাজির হবেন। এবং আমাদের সার্বিক বিচারিক ব্যবস্থার অনেক ত্রুটি আছে, এগুলোকে ডেভেলপ করতে হবে, অনেক কিছুকে ডিজিটালাইজ করতে হবে, অনেক অসুবিধা আছে, এগুলো থেকে মুক্তি দিতে হবে। মুক্তির জন্য আমি মনে করি বাংলাদেশের বিচারক সকলেরই তাদের বেতন কাঠামোকে বড় করে পরিবর্তন করা দরকার। এরা যে পরিমাণ স্যালারি পায়, যে অবস্থায় পায়, এভাবে জীবন চলে না, এভাবে জীবন চলতে পারে না। তো মাই রিকোয়েস্ট, মাই ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স, I am being your senior brother. My advice is to you, please study more and more. If you do not understand, go to your senior. If you fail to understand, go to a judge. Take help from the senior. But you must understand what is being written in the law. If you can interpret the law, law is the ultimate weapon. You have the only one weapon. আপনার তো কোনো অস্ত্র নাই, একটাই অস্ত্র আছে, এটা হলো ল। একটাই অস্ত্র আছে, এটা হলো ডিসিশন। If you have the law, if you have the decision of the Supreme Court, High Court, if you can play with the judges of the subordinate court, আমার ধারণা এই অ্যাসিস্ট্যান্ট জাজ থেকে শুরু করে সেশন জাজ পর্যন্ত সকলেই আপনাদেরকে বন্ধু হিসেবে মেনে নিতে বাধ্য হবে। আর একটা সতর্কবাণী বলে যাই, যখন আইনজীবীরা আইন জানে না তখন অনেক বিচারকরা ইনসাল্ট করে না? এই ইনসাল্টের মধ্যে পড়ছেন আপনারা? দয়া করে এই সুযোগটা তাদের দিবেন না। আইনটা জেনে আইনের বইটা যাবে না পারেন। আর একটা দায়িত্ব আমি অনুরোধ করে যাই সভাপতি ভাইকে, আরো গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আছেন, চেষ্টা করে দেখেন কুমিল্লা বারে এখন থেকে আগাম জামিন অ্যাপ্লিকেশন মুভ করার ব্যবস্থা করতে পারেন কি না। আল্লাহ আমাদের সকলকে ভালো কাজ করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।